নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। আপনারা শুনছিলেন সমরেশ বসুর গল্প পাপবোধ। এর আগে প্রথম পর্ব শুনেছেন, এখন দ্বিতীয় এবং শেষ পর্ব। যারা প্রথম পর্বটি আবার শুনতে চান তারা কমেন্ট সেকশনে প্রথম পর্বের লিঙ্ক পাবেন। আমি এবার আমার গল্পে চলে যাচ্ছি। সমরেশ বসুর পাপবোধ দ্বিতীয় এবং শেষ পর্ব এখন পাঠ করব। নেত্যপিসির মাথা ভর্তি ছোট সাদা চুল, সারা মুখে হিজিবিজি রেখা, দাঁত নেই একটিও। সেই প্রথম শিবতোষের চিবুকে হাত ঠেকিয়ে নিজের মুখে ছোঁয়ালো, বলল, জয়তু, কি করে চিনবি বল? ৮০ ওপর বয়স হয়ে গেল, জমে নেয় না তাই বেঁচে আছি। ঘরে শুয়েছিলাম, খবর গেল কে একটা লোক এসে নাকি বলছে সে বড় তরফের আশুর ছেলে শিবু। তা সত্যি বলছি রে, আমি তোকে দেখে চিনতে পারিনি। কি করেই বা পারবো বল? ১৫ বছরের ছেলে, কোন নিশির ডাকে ঘর ছেড়ে চলে গেছলি। এখন তুই ৩০ বছরের জোয়ান। থিরু তোর পিঠ কোমরের জরুলের দাগ দেখে চিনতে পেরেছে। আর মিছে কথা বলবি বা কেন? তুই তো নাম ভাঁড়িয়ে দাও মারতে আসিসনি। বাপ পিতেমর ভিটে কোনো রকমে মাথা গুঁজে বেঁচে বসতে থাকবার আশায় এসেছিস। সঙ্গে সমত্ত বউ। ভব তোকে রাখতে রাজি হয়েছে, ভালো কথা। হলুদ কাঠির জমিদার বাড়ি বলতে আর কিছু নেই রে। তবু লোকে এখনো এ বাড়িকে হলুদ কাঠির বাবুদের বাড়ি বলে। আর বাবুই বা কে আছে বল, ওই ভব ছাড়া? সে তোর আপন জ্যাঠা, ন্যায় কাজ করেছে। নেত্যপিসির কথা শুনে সবাই মাথা ঝাঁকিয়ে সায় দিচ্ছিল। ইতিমধ্যে উঠোনের কিছু অংশে ছায়া পড়েছে, পায়রার বকবকমও যেন একটু কমেছে। আরতি সেই একভাবে ঘোমটা ঢেকে মাথা নিচু করে বসে আছে। ভবতোষ সেদিকে একবার দেখে হেসে বললেন, কথাবার্তা পরে হবে, এদের একটা থাকার ব্যবস্থা করি। লোটন, লোটন কোথায় গেলি? লোটন পশ্চিমের দরজার কাছে দাঁড়িয়েছিল। তার তাড়ির নেশা এখন অনেকটা কেটে গেছে। এগিয়ে আসতে আসতে বলল, এই যে আমি এখানে। বাক্স বিছানা তুলে নিয়ে যা বাড়ির ভেতর, ভবতোষ বললেন, পুঁটলির দুটোতে কি আছে? শিবতোষ সলজ্জ হাসল, বলল, ওই একটায় কিছু চাল আছে, আরেকটায় চিঁড়ে গুড়টুর আছে, ওগুলো আমি হাতে করে নিচ্ছি। তোকে নিতে হবে না। ভবতোষ এই প্রথম শিবতোষকে তুই বললেন। পশ্চিমের দরজার দিকে তাকিয়ে ভবতোষ গলা চড়িয়ে ডাকলেন, বললেন, তমালি, তমালি কোথায় গেলি? বাড়ির ভেতর থেকে ২৪-২৫ বছরের একটা মেয়ে ছুটে বেরিয়ে এলো। স্বাস্থ্যবতী, ডাগর চোখ, মোচা নাক, রং কালো, খয়েরি ডোরা কাটা শাড়ি আর লাল জামা গায়ে, কপালে সিঁদুরের ফোঁটা, সিঁথে সিঁদুর, দুহাতে শাঁখা নোয়া, কিন্তু মাথায় ঘোমটা নেই। কাছে এসে জিজ্ঞেস করলো, কি বলছেন কর্তা ঠাকুর? তুই ওই পুঁটলি দুটো নে, বৌমাকে বাড়ির ভেতর নিয়ে যা। ভবতোষ আর একবার আরতির দিকে দেখলেন। শিবতোষকে জিজ্ঞেস করলেন, আর কিছু নেই তো? শিবতোষ বলল, সিঁড়ির নিচে ওই ২ জোড়া স্যান্ডেল আছে, আমি নিয়ে যাব। তোকে নিতে হবে না, লোটন নিয়ে যাবে, ভবতোষ বললেন। তমালির মুখে টেপা হাসি, চোখে কৌতুকের ছটা। সে পুঁটলি দুটো হাতে তুলে হাতে থেকে আরেক হাতে নিল। আরতির কাছে গিয়ে আরেক হাত বাড়িয়ে দিল, বলল, আসুন। আরতি তমালির হাত ধরল না, নিজেই উঠে দাঁড়ালো। ফুরুঝোড়া পর্যন্ত ঘোমটা ঢাকা, বুকের আঁচল টেনে দিল প্রায় গলা পর্যন্ত। পেছন দিকের আঁচলের অংশ টেনে নামিয়ে দেবার চেষ্টা করল, কিন্তু বুকের অনম্রতা, সুগঠিত নিতম্ব কিছুমাত্র অপ্রকট থাকল না। তমালির পেছনে পেছনে হেঁটে দরজার দিকে এগিয়ে গেল।
সকলের দৃষ্টি তখন আরতির দিকে। বাক্স বিছানা কোন ঘরে রাখবো? লোটন জিজ্ঞেস করল। ভবতোষ যেন একটু ঝেঁঝেই বললেন, আগে বাড়ির ভেতর নিয়ে যা, তারপর বলছি কোন ঘরে রাখবি। লোটন সিঁড়ির নিচে থেকে স্যান্ডেল জোড়া তুলে নিয়ে এলো। শতরঞ্জি জড়ানো বিছানার ওপর স্যান্ডেল জোড়া রেখে দুহাতে ট্রাঙ্ক তুলে পশ্চিমের দরজার দিকে এগিয়ে গেল। এগিয়ে গেলেন ভবতোষও। ডাকলেন, শিবু আয়। শিবতোষ পা বাড়াবার আগে একবার পেছন ফিরে দেখল। কেউ তখন আর দাঁড়িয়ে নেই, যে যার পথে ফিরে গেছে। কেবল একদল বাচ্চা ছেলে মেয়ে দালানে উঠোনে দৌড়ঝাঁপ শুরু করে দিল, যেন নাটকের একটি সংকটময় রুদ্ধশ্বাস অঙ্ক অনায়াসেই শেষ হয়ে গেল। জীবন তো একরকমের নাটকই। এই নাটকে কেউ কারোর ভূমিকায় সেজেগুজে এসে দাঁড়ায় না, যার যেমন জীবন সেভাবেই চলে। ঘটনা ছাড়া জীবন নেই, ঘটনার নিজের ওপর কোনো কর্তৃত্বও থাকে না। ঘটনা নিজে থেকে ঘটে না, ঘটায় মানুষ। অবশ্য তার পেছনেও বিস্তর কার্যকরণ থাকে, অথচ এই সরল যুক্তিটাই মানুষ মেনে নিতে পারে না। ভাবে ঘটনা যেন এক অশরীরী সত্তা, সে মানুষের জীবন আর সংসারকে নিয়ন্ত্রিত করছে। মানুষ ঘটনার সেই অশরীরী সত্তার অসহায় ক্রীড়নক মাত্র, ভালো মন্দ যেমনই হোক সেই ঘটনা। শিবতোষে নিজের এই ব্যাখ্যা, সরল যুক্তি আর ঘটনার অশরীরী সত্তা, অথচ এই দুয়ের মাঝখানটায় সে নিজেই দোদুল্যমান। 15 বছর পরে তার জন্মভিটায় প্রত্যাবর্তন জ্যাঠা ভবতোষের দ্বারা আরতিসহ অপ্রত্যাশিত গ্রহণকে যদি নাটকের প্রথম অঙ্ক বলা যায়, তাহলে পরবর্তী ঘটনাসমূহ দ্বিতীয় অঙ্কের অন্তর্ভুক্ত। প্রথম অঙ্কটাকে মনে হয়েছিল সংকটময় আর রুদ্ধশ্বাস, অথচ যেন কত অনায়াসে শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় অঙ্কটা শুরু হয়েছিল একটা নিশ্চিন্ত আশ্বাসের মধ্যে দিয়ে। সেই নিশ্চিন্ত আশ্বাসের সঙ্গে ছিল ভবতোষের বিশেষ আগ্রহ, অনুগ্রহ আর বদান্যতা। কিন্তু শিবতোষের মনে হচ্ছিল জীবনে ঘনিয়ে আসছে এক নতুন সংকট। সমস্ত পরিবেশ যেন হয়ে উঠছে রুদ্ধশ্বাস। সেই সংকটময় আর রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে কেমন একটা অশরীরী অলৌকিকতা যেন ছিল। শিবতোষকে একটা অজ্ঞাত ভয় আর বিস্ময় দূরস্থিত অজগরের মতো গ্রাস করছিল। অথচ সেই অশুভ সংকেতগুলোর স্বরূপ কি সে নিজে চোখে দেখেও স্পষ্ট বুঝতে পারছিল না, কারণ তার মনে যুক্তির সারল্যেও আস্থা ছিল, যে সারল্যের জন্য কারো প্রতি তার এমন অবিশ্বাস জন্মাতে পারেনি। কেউ কোনো অশুভ ঘটনা ঘটাতে চলেছে এমন কথাও সে ভাবতে পারেনি। শিবতোষের মনে এমন একটা অবস্থার সূচনা কবে থেকে হয়েছিল? বস্তুতপক্ষে সেই প্রথম দিন থেকে। শিবতোষ পূজা দালানের পশ্চিমের দরজা দিয়ে ভবতোষের পেছনে ঢুকেছিল। বড় তরফের বাড়ি, অন্দর যাই বলা হোক, শিবতোষ বড় তরফেরই সব থেকে ছোট ছেলে। তার জন্ম ভিটে এটা। কেবল তার নয়, যে ভবতোষের পেছনে সে ঢুকেছিল সেই জ্যাঠা, তার বাবা আশুতোষ সকলেই জন্মেছিলেন এই ভিটে। জ্যাঠামশাইয়ের সব ছেলেমেয়েরা এ ভিটে জন্মায়নি। কয়েকজনের জন্ম হয়েছিল জ্যাঠার বড়লোক শ্বশুরবাড়ি চুঁচুড়ায়, বাকিদের এখানে। আর শিবতোষ সহ তাদের সব ভাই বোনের জন্ম হয়েছিল এই ভিটেতেই, যে ভিটা ছেড়ে 15 বছর আগে শিবতোষ চলে গিয়েছিল, যে ভিটার ওপর এখন আর তার কোনো পৈতৃক সত্ত্ব বা দাবি দেওয়া নেই, এমনকি এক কাঠা চাষের জমিও নেই। দাদারা সব জ্যাঠাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। দাদাদের কাছে গিয়ে কিছু উসুল করার কথা ভাবাই যায়নি। জ্যাঠার কথাতেই বোঝা গিয়েছিল, ভিটে জমির ওপর কোনো দাবি না থাক, বড় তরফের নিজেদের ছেলে হিসেবে জ্যাঠা তাকে সস্ত্রীক আশ্রয় দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন।
সেটাই অনেক বড় সৌভাগ্যের মনে হয়েছিল। সে মনে স্বস্তি নিয়ে বড় তরফের ভিতরে ঢুকেছিল। ঠোকবার আগে তার মনে জেগে উঠেছিল একটা খুশির কৌতূহল আর ব্যাকুলতা। 15 বছর আগের সেই বালক 15 বছরের সব স্মৃতি যেন হুড়মুড় করে মনের দরজায় ফেটে পড়তে চাইছিল। শিবতোষ ভেতরে ঢোকার পরে ভবতোষ নিজেই দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। শিবতোষ থমকে দাঁড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল সে ভুল করে কোনো অচেনা বাড়িতে ঢুকে পড়েছে। তার আজন্মকালের চেনা জানা ঘর বাড়ি দরজার সঙ্গে কোথাও কোনো মিল ছিল না। ওই রকম বিরাট একটা সিমেন্ট বাঁধানো উঠোন কোনো কালেই বড় তরফের সীমার মধ্যে ছিল না। উঠোনের পশ্চিম দিকে কয়েক হাত উঁচুতে কাঠের মজবুত মাচার ওপর বেতের বেড়ার 4টি ঘরের মাথায় খড়ের চাল। চালের ডগায় খড় মুচড়িয়ে যেন শক্ত মুন্ডু বাঁধা হয়েছে। কাঠের মাচার খুঁটিগুলো যেমন মোটা তেমনই পোক্ত। প্রথমে দেখলে মনে হয় যেন শালের খুঁটি, আসলে ওগুলো পাথরকুচি আর সিমেন্টের ঢালাই করা। বেতের বেড়ার গায়ে 4 ঘরের 4 দরজায় তালা লাগানো। দরজার গায়ে গোলা সিঁদুরে আঁকা স্বস্তিক চিহ্ন। বেড়ার গায়ে ঠেকানো ছিল একটা মই। প্রথম নজরে ঘর মনে হলেও ওগুলো আসলে ধানের মড়াই। তারপরেও পরপর 3টি ছাদ আঁটা পাকা ঘর। সে ঘরগুলো যে কিসের শিবতোষ কিছুই বুঝতে পারেনি। বড় তরফের ওই রকম বড় উঠোন, ওই রকম বেতের বেড়ার বিশাল 4টে মড়াই, আরও পরপর পাকা ঘর কোনো কালই ছিল না। আর ওই রকম উঁচু পাঁচিল। পূজা দালান থেকে ভেতরে ঢুকে যেটা প্রথমে নজরে পড়েছিল সেটা মস্ত উঁচু আর চড়া পারঘেরা ইঁদারা। মাথায় কপিকলের সঙ্গে ঝুলছিল মোটা দড়ি আর মালতি। ইঁদারার বড় মুখ কাঠের তক্তা আর লোহার জাল দিয়ে ঢাকা ছিল, কিন্তু ইঁদারার গায়ে লোহার হাতল লাগানো যন্ত্রটার দিকে তাকিয়ে শিবতোষ হকচকিয়ে গিয়েছিল। দেখেছিল ইঁদারার গা থেকে উঁচু পাঁচিল বেয়ে লোহার পাইপ উঠে গিয়েছে দোতলায়। বুঝতে অসুবিধে হয়নি দোতলার ছাদে কোথাও জলের ট্যাঙ্ক আছে। ইঁদারার গায়ে ওটা ওপরে জল তোলার হাতে চালানো পাম্প মেশিন। ওদিক দিয়েই বাগানে যাবার একটা বড় দরজা, সেটা বন্ধ ছিল, কিন্তু পুরনো দিনের একটা মাত্র গাছই সেই শান বাঁধানো উঠোনে ঢুকে পড়েছিল। ইঁদারার কাছাকাছি সেই বিশাল আর অদ্ভুত দেখতে গুঁড়ি মুচকুন্দ গাছটা কাটা পড়েনি। একেবারে পড়েনি তা নয়, ছাড়ালো অনেক ডালপালা কেটে ফেলা হয়েছিল। কেবল বিশাল চওড়া কিম্ভূতাকৃতি আর লম্বা গুঁড়িটার শরীরে 2-3টে মোটা পেশি পাকানো ডাল দাঁড়িয়েছিল। শিবতোষের মনে হয়েছিল 15 বছরের মধ্যে মুচকুন্দ গাছটার বয়স যেন একটুও বাড়েনি। অনেক ছেলেবেলায় ওই গাছটার কিম্ভূতাকার বিশাল গুঁড়িটার দিকে তাকিয়ে তার চোখে রূপকথার রাক্ষসের চেহারা ভেসে উঠত। রাতে ঘরের বাইরে বেরোতে হলে কোনো দিন সে ওদিকে তাকাতো না। তারপরে অবশ্যই ওই মুচকুন্দর ঘাড়ে চেপে উঁচু ডালে উঠে অনেক খেলা করেছে। তমালি, তুই বৌমাকে নিয়ে ওপরে চলে যা। ভবতোষের রাশভারী স্বরে হুকুম শোনা গিয়েছিল। কি চাই না চাই একটু দেখিস, ব্যবস্থা সবই আছে। আমার ঘরের বাদিকের ঘরে। লোটনকেও বলিস ট্রাঙ্ক যেন ওখানেই তুলে দেয়, আর ধোয়া কাপড় চোপড়ের দরকার হলে বুঝলি নিয়ে যা। তিনি শিবতোষের দিকে ফিরে তাকিয়েছিলেন। শিবতোষ কিছুই চিনতে পারছিল না। বিশাল শান বাঁধানো উঠোন, আর দক্ষিণ দিকেই সেই দুদিকে 2 লম্বা চওড়া দালান, মাঝখানে পরপর ঘর। দোতলাতেও একই ব্যবস্থা। 15 বছর আগে দোতলাটা পরিত্যক্ত ছিল, কেউ থাকতো না, এমনকি ছাদেও ওঠা হতো না। ছাদের অনেক জায়গায় ফাটা ছিল, দোতলায় জল পড়ত,
ব্যবহারের অযোগ্য ছিল। আর বাইরে থেকে বড় তরফের গোটা দোতলা বাড়িটাই দেখাতো যেন পোড়ো বাড়ি। শ্যাওলা ধরা দেওয়াল, পলেস্তারা খসা শ্যাওলা ধরা দেওয়ালের এখানে সেখানে ফাটল। ভবতোষ বড় ভাইয়ের অধিকার নিয়ে দক্ষিণ খোলা দালান আর ঘর ভোগ করতেন। শিবতোষরা থাকত পেছনের উত্তরে, কিন্তু সে বাড়িটাই তো ছিল না। প্রথমে ঢুকে শিবতোষের তাই মনে হয়েছিল। সে দক্ষিণমুখ হয়ে দাঁড়িয়ে বাড়িটাকে আর চিনতে পারছিল না। ভেতরে ঢুকে দোতলার দিকে তাকিয়ে দেখেছিল দুই দালানের সামনে দুটো রেলিং ঘেরা বারান্দা, রেলিংয়ের ওপরে লোহার গ্রিল দিয়ে ঘেরা। কোনো কালেই ওসব ছিল না। দালানের একদিকের দরজা বন্ধ ছিল, মাঝখানে বড় ঘরের আর অন্যদিকের দরজা ছিল খোলা। ভেতরের দিকে তাকিয়ে সে দেখেছিল সাদা কালো মোজাইকের মেঝে, দেওয়াল মেঝে সব ছকছক করছে। তমালির সঙ্গে ঘরের ভেতর দিয়ে আরতি কোন দিকে চলে গিয়েছিল সে দেখতেই পায়নি। দোতলায় ওঠার সিঁড়ি কোথায় তা কিছুতেই মনে করতে পারেনি সে। আয়, ঘরের ভেতর গিয়ে বসি। ভবতোষ শিবতোষকে ডেকেছিলেন, বলেছিলেন উঠোন এখন তেতে আছে, সারাদিন রোদ থাকে তো, এই জ্যৈষ্ঠ মাসের রোদ এখন ইদারা থেকে জল ঢেলে ঢেলে ঠান্ডা করবে। তিনি ঘরে না ঢুকে দালানে ঢুকেছিলেন। শিবতোষও জ্যাঠার পেছনে পেছনে দালানে ঢুকেছিল। বিরাট লম্বা আর চওড়া দালান। পশ্চিমের একটি বড় জানালার উপরের দিকের পাল্লা খোলা ছিল। বাইরে ঘন গাছপালা, নইলে হয়তো পশ্চিমের বিকালে রোদ এসে পড়ত। শিবতোষ আসবাবপত্র দেখছিল, সুন্দর কয়েকটি চেয়ার, গোল টেবিল, দেওয়ালে টাঙানো বিলিতি ছাপানো রঙিন মেম সাহেবদের ছবি। খিরে শিবু, নিজেদের ঘরে ঢুকে তোর ধন্দ লেগে গেল দেখছি। ভবতোষ হেসে জিজ্ঞেস করল। তার স্বরে আর চোখে মুখে কেমন যেন একটা সন্দেহের ছায়া নেমেছিল। শিবতোষ ভেতরে ঢোকবার আগে এক মানুষ ছিল, ভেতরে ঢুকে সে আর এক মানুষ হয়ে গিয়েছিল। ভবতোষের সম্বোধন শুনে একটু যেন নিজেকে ফিরে পেয়েছিল সে। হেসেছিল একটু, কিন্তু তার চোখে ও গলার স্বরে ছিল অপরিসীম বিস্ময়। সে বলল, ধন্দ কি বলছো জ্যাঠা? আমি যে এ কোন মহলের অন্দরে ঢুকেছি তাই যেন চিনতে পারছি নে। বড় তরফে সে বাড়ি যে এই বাড়ি আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা যা বলেছিস। ভবতোষ একটা চেয়ারে বসে হাহা করে হেসেছিলেন। তার হাসির স্বরে ছিল আত্মপ্রসাদের সুর। শিবতোষের প্রতি যেটুকু বা সন্দেহের ছায়া ঘনিয়ে এসেছিল তার ছিল না। বলেছিলেন, ও কথা সবাই বলে, বলে নতুন জমির ওপরে এইরকম একটা নতুন বাড়ি তুললে এর চেয়ে খরচ কম হতো। আমি পুরনো বাড়িখানাই নতুন করেছি। ভিতটা তো মজবুতি ছিল আর ভেবেচিন্তেই করেছি। আমি কোনো কিছু আধা খ্যাঁচড়া পছন্দ করি নে। যা করব মনের মতো করে করব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস শিবু, তোর দুই জ্যাঠতুতো দাদা ভবেন রমেনের একটা পয়সাও আমি নিইনি। যা করেছি সব নিজের টাকায়। ভবতোষের কথা শুনে শিবতোষের জ্যাঠতুতো দাদাদের কথা মনে পড়ে গিয়েছিল, বড়দা আর মেজদা, যারা চুঁচুড়ার বড়লোক মামার বাড়িতে লেখাপড়া শিখে মানুষ হয়েছিল। শিবতোষ তার ছেলেবেলায় বড়দা আর মেজদাকে দেখেছে। মামার বাড়ি ছিল যেন তাদের আসল বাড়ি। চুঁচুড়া থেকে তারা কলকাতায় পড়তে যেত। লেখাপড়ায় ভালো ছিল। পুজো পার্বণে হলুদ কাটিতে নিজেদের বাড়িতে আসতো। তবু শিবতোষের মনে হয়েছিল তার 15 বছর বয়সের আগেই বড়দা কলকাতায় মস্ত একটা চাকরি পেয়েছিল আর বিয়েও করেছিল কলকাতাতে। চুঁচুড়াতে বৌভাত হয়েছিল। শিবতোষরা কেউ যেতে পারেনি। তবে বড়দা দুদিনের জন্য বৌদিকে নিয়ে হলুদ কাটিতে এসেছিল। বৌদি ছিল কলকাতার খুব বড়লোক বাড়ির মেয়ে, লেখাপড়া শিখেছিল। জ্যাঠাইমা মারা গিয়েছিলেন বড়দার বিয়ের পর। তারপরে আর শিবতোষের কিছু মনে নেই। সে হঠাৎ একদিন
বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ভবতোষের কথা শুনে তার মনে নতুন কৌতূহল আর জিজ্ঞাসা জেগেছিল। সে জিজ্ঞেস করলো, আচ্ছা বর্দা মেজদা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। না থাকলে আর দেখতে পাবি কোত্থেকে? শিবতোষ চমকে উঠেছিল, বলেছিল, মানে না থাকলে? হা হা হা। ভবতোষ প্রায় অট্টহাস্য করেছিলেন, বলেছিলেন, আরে যা ভাবছিস তা নয়, ভবেন রমেন বেঁচে আছে, খুব ভালোভাবে বেঁচে আছে। দুজনেই কলকাতায় মস্ত বাড়ি করেছে, কিন্তু কলকাতায় বিশেষ থাকে না, বছরে একবার কলকাতায় আসে ওই শীতের সময়। ভবেন থাকে বিলেতে আর রমেন থাকে আমেরিকায়। বেথা করেছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, বিলেত আমেরিকায় বাড়ি আছে। তোর সেই আগের বর্দা মেজদা নেই, বুঝলি? তাঁরা আর হলুদ কাটিতে আসে না। এ বাড়ি ঘর যা করেছি সেসবও তারা দেখতে আসেনি। আসেনি ডেকে এনে দেখাবার আমারই বা কি দায় পড়েছে বল? শিবতোষের বিস্ময়ের মাত্রা বাড়ছিল, মনের ভেতরে জটিলতার জট পাকিয়ে যাচ্ছিল। নিজেদের ছেলেদের সঙ্গেও জ্যাঠার সম্পর্ক নেই। সে ভবতোষের গোঁফদাড়ি কামানো নিটোল শক্ত মুখের দিকে তাকিয়েছিল। কিন্তু কেন বর্দা মেজদার এখানে আসে না কেন? এত সুন্দর বাড়ি করেছে। সে জিজ্ঞেস করল, তুমি এখন হলুদ কাটির সত্যিকারের বাবু, বলো, বড়লোক মানুষ, যা করেছ সবই তো পাবে বর্দা মেজদা, তা তবে তারা এখানে আসে না কেন? কে জানে। ভবতোষ ঠোঁট বাঁকিয়ে দুহাত শূন্যে তুলে নাড়িয়েছিলেন, বলেছিলেন, কে এলো আর না এলো ওতে আমার কিছু যায় আসে না। আমি কারোকে ডাকিনে, ছেলেদেরও ডাকিনে, মেয়েদেরও ডাকিনে, মেয়েরাও আসে না, না এলো তো বই গেল। তাছাড়া আমার সম্পত্তি কাকে দিয়ে যাব না যাব সেটা আমার ইচ্ছে। অবশ্যই সব তো আর আমি নিজের বলে দাবি করতে পারি নে। তোদের ঘর জমির সব সত্ত্ব কিনে নিয়েছি, সেটা এক কথা, পৈতৃক সম্পত্তি হিসেবে। ভবেন রমেন দাবি তুলবে, কারণ এ সম্পত্তি তো তাদের বাপের একা নয়, বাপ পিতেমোর সম্পত্তি। আমি মরে গেলে ওরা কি আর বসে থাকবে? তবে হ্যাঁ, আমার দাবিটাই আগে। ব্যবসা যা করছি তাতে কেউ হাত দিতে পারবে না। বাদ বাকি ব্যবস্থা এমন করে যাব যে বাছাধনেরা আমার শ্রাদ্ধের আগে এলেও কিছুই পাবে না। শিবতোষের চোখে ভবতোষ যেন ক্রমেই এক অচেনা মানুষ হয়ে উঠছিলেন। ভবতোষের মেদবিহীন শক্ত খালি বুকে পৈতেটা ঝুলছিল, পরনে তার সেই সামান্য ধুতি। শিবতোষের বুঝতে অসুবিধা হয়নি, ভবতোষের সঙ্গে তার ছেলে মেয়েদের কোনো সম্পর্ক নেই। তার থেকেও বড় কথা, ছেলেদের সঙ্গে তার কোথাও বড় রকমের বিরোধ বিবাদও রয়েছে। কিন্তু কি সেই বিরোধ বিবাদ? শিবতোষকে চমকে দিয়ে তখনই একটি স্ত্রীলোক দালানের ভেতরে এসেছিল। বয়স ওই ৩০-৩২, বেশি নয়। বিবাহিতা, ফর্সা, স্বাস্থ্যবতী। নাকের নাকছাবির পাথরটা চমকালেও তার গায়ে গলায় হাতে সোনার অলংকার কিছু ছিল না। হাতে শাখা লোহা আর ঝুটা পলার লাল বালা, সিধে সিঁদুর। লাল পাড় শাড়ির ঘোমটা ছিল মাথার অর্ধেক পর্যন্ত। একটু লম্বা হলেও চোখে মুখে একটু চটক ছিল, আর ঠোঁটে ছিল ঈষৎ হাসি। তাকিয়ে দেখেছিল শিবতোষের মুখের দিকে। তার দু হাতে ছিল দুটি কাচের গেলাস, একটিতে ছিল ধুমায়িত চা, সে কথা বুঝতে অসুবিধা হয়নি। অন্য গেলাসটির জল ছিল কিঞ্চিত ঘোলা। চায়ের গেলাসটা ভবতোষের সামনে দিয়ে বলেছিল, ঠাকুরকর্তা, এ গেলাসে আমি শরবত দিয়েছি। শিবুর জন্য তো? ভবতোষ জিজ্ঞেস করেই ঘাড় ঝাঁকিয়েছিলেন, বলেছিলেন, ভালোই করেছ শরবত দিয়েছ, অনেকটা পথ তেতে পুড়ে এসেছে, এখন একটু শরবত খেতে ভালোই লাগবে। পরে হাতে মুখে জল দিয়ে চা খেতে ইচ্ছে করলে করে দিও। স্ত্রীলোকটি ঘাড় কাত করে সম্মতির ভঙ্গিতে চলে গিয়েছিল। যাবার আগে চোখের কোণ দিয়ে আর একবার
শিবতোষের মুখের দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোণে ছিল টেপা হাসি। ভবতোষ স্ত্রীলোকটির কোনো পরিচয় দেননি। তমালিকে দেখে কাজের মেয়ে বলেই কোনো কৌতূহল আগে জাগেনি, কিন্তু দ্বিতীয় সেই স্ত্রীলোকটিকে নিতান্তই পরিচারিকা মনে হয়নি। শিবতোষের মনে কৌতূহল ও জিজ্ঞাসা জেগেছিল। ভেবেছিল স্ত্রীলোকটি হয়তো কোনো আত্মীয় হবে। ভবতোষ কিছুই বলেননি। ঘরের দরজার সামনে আরও দুজন এসে দাঁড়িয়েছিল। একজনের বয়স শিবতোষের মতোই হবে, ধুতির ওপর ডোরা কাটা শার্ট পরা, কোপচোরা বেশ লম্বা সরু বাঁকানো, তেল চকচকের চুলের টেরি বাগানো। রোগা আর লম্বা চেহারার যুবকটির মুখও লম্বা। খোরা মুখ কথাটা শিবতোষের মনে হয়েছিল। আর একজনের বয়স প্রায় 50, ময়লা ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা কাচের চশমা, মাথায় ধূসর চুল। লোকটি রোগা বটে কিন্তু খাটো, তাকে দেখাচ্ছিল ক্লান্ত। ভবতোষ মুখ তুলে জিজ্ঞেস করেছিলেন, খিরে মাধব, খবর কি তোর? আগে জ্যাঠামশাই বাজারের খেলু ঘোষকে 55 বস্তা পঙ্কজ দিতে বলেছিলেন। সেই যুবকটি দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। বলল, দিয়ে দিয়েছি, কিন্তু রাসু আর সুরেন্তু এখনো সারের জন্য মাথা কুটছে। পীতাম্বর পোকা মারার ওষুধ চাইছে, ওর এবার পাটের ফলনটা কিন্তু ভালো। ভবতোষ মাথা ঝাঁকিয়েছিলেন, বলেছিলেন, সে তো জানি, রাসু আর সুরেনের সারের টাকা অনেক বাকি পড়েছে। যা পছন্দ করি নে তাই এরা করাবে, তারপর নিজেরা কপাল চাপড়াবে, আমাকে সাপমন্নি করবে। ঠিক আছে, মাল দিয়ে দে। মালের কেজি পিছু সুদ সমেত ধানের মাপ লিখিয়ে টিপছাপ নিয়ে নিস। নগদ টাকা কিছু লিখিস নে। একটু দাঁড়িয়ে যা। তিনি অন্য লোকটির দিকে ঘাড় ঝুঁকিয়ে তাকিয়েছিলেন। বলেছিলেন, কি খবর পঞ্চু, যন্ত্র বিগ্রয়নি তো? আগে না। চশমা চোখে লোকটি মাধবের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। তারপর বলল, নিয়ামতের জমিতে সন্ধে পর্যন্ত মেশিন চললেই হবে। ভবতোষ তার চায়ের গেলাস শেষ করে মাথা ঝাঁকিয়েছিলেন। বলেছিলেন, চলো দিচ্ছি, তোমরা দুজনেই একে দেখে রাখো। আমার ভাইপো শিবু, শিবু এখন এখান থেকে তোমাদের সঙ্গে কাজকর্ম দেখবে, আমিও আমার কাজ নিয়ে ঘুরে ফিরে দেখাবো সব কিছু। শিবতোষ, মাধব আর পঞ্চু দুজনের দিকেই তাকিয়েছিল। তারাও তাকিয়েছিল। মাধবের গোফে ঈষৎ হাসি ফুটেছিল। পঞ্চু একটু গদগদ হয়ে বলেছিল, ভাইপো, তা বেশ, তবু একজন নিজের লোক পেয়েছেন। যাক, সেসব পরে শুনে নিও। ভবতোষ বাঁ হাত তুলে ঝাড়া দিয়েছিলেন। শিবতোষের মনে সেই মুহূর্তে একটা পুরনো স্মৃতি আর মুখ ফুলকিয়ে উঠেছিল। বলেছিল, ও সেই আমাদের গজানন খুড়ো, এখনো সেই রাধাকান্তজিউর পুজুরি আছে। পঞ্চু খুড়োকে তখনও চিনতাম, তবে পঞ্চু খুড়ো, তোমার চেহারাটা একদম বদলে গেছে। আর এই মাধব হলো সদগোপ পাড়ার ছেলে মাধব ঘোষ। ভবতোষ শিবতোষের কথার মাঝখানে বলে উঠেছিলেন, খুব চৌকস চর্ক ছেলে, সব দিকেই বেশ কাজের। আর ওই যে দেখলে ধীরুকে, এ মাধবের মতো ছেলে হচ্ছে ধীরুদের ওষুধ। শিবতোষ দেখেছিল মাধবের চোখে মুখে একটা ঝলক লেগে গিয়েছিল। সে লজ্জা পেয়ে হেসে বলেছিল, ওষুধ আর কি জ্যাঠামশাই, ধীরু লাল রং নিয়ে খেলছে, আমি 3 রং। তুমি সোজা তো আমিও সোজা, তুমি বাঁকা তো আমিও বাঁকা। শিবতোষ রঙের সংকেতটা বুঝতে পেরেছিল। সেই রাজনীতি, যেখানে যাবে সেখানেই পাবে। মাধবের আসল ভূমিকাটা বোঝা গিয়েছিল। শিবতোষ চিনি মেশানো লেবুর জল খেয়ে গলা ভেজালেও তার জলের তৃষ্ণা মেটেনি। ভবতোষের সঙ্গে সেও উঠে দাঁড়িয়েছিল। বলেছিল, একটু জল খাবো। মাধব, খাবার জল দিতে বলো তো। ভবতোষ হাত বাড়িয়ে বাইরের দিকে দেখিয়েছিলেন। মাধব তখনই শান বাঁধানো উঠোনের দক্ষিণে পূবের দিকের ঘরগুলোর কাছে গিয়েছিল। কাকে কি যেন বলেছিল। শিবতোষ দেখেছিল সেই ফর্সা লাল শাড়ি পরা স্ত্রীলোকটি। হাতে তার বড় একটা ঝকঝকে মাজা কাঁসার গেলাস। তখন মাথার ঘুমটা একটু বেশি টানা ছিল। সে দালানের মধ্যে ঢুকে কাঁসার গ্লাস
টেবিলের ওপর রেখে চলে গিয়েছিল, কিন্তু তখন একবারও শিবতোষের দিকে চোখ তুলে দেখেনি। শিবতোষ ঠকঠক করে গেলাস শূন্য করে তৃপ্তি পেয়েছিল। তারপর শিবতোষ দালানের মধ্যে ঢুকেছিল। দালানে ঢুকেই সে ডিজেলের গন্ধ পেয়েছিল। জানালার পাল্লা খুলতেই দালানের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। একটা শ্যালো মেশিন খোলা, মোটা সরু তারপলিনের পাইপ, গোটা কয়েক পিপে, উত্তরের অংশে অনেকগুলো বস্তাও বোধহয় ছিল। ভবতোষ পঞ্চুকে হুকুম করেছিলেন, বলেছিলেন, 2 লিটার মেপে দিয়ে যাও, এতটা লাগবে না। তবে কালোর ব্যাপার তো, মদ গিলে রাত্রির 10টায় বলবে আরো 2 ঘন্টা মেশিন চালাতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছিল। ভবতোষ শিবতোষকে নিয়ে দক্ষিণের বাগানের দরজা দিয়ে বাড়ির উঠোনে ঢুকেছিলেন। তার গলা খাকারির শব্দ পেয়ে সেই স্ত্রীলোকটি বেরিয়ে এসেছিল। উঠোন তখন ভেজা না হলেও অনেকখানি ঠান্ডা। লোটনকে বসে থাকতে দেখে বোঝা যাচ্ছিল সে ইদারা থেকে উঠোনে জল ঢেলেছে। ভবতোষকে দেখেও সে উঠে দাঁড়ায়নি। ভবতোষ সে স্ত্রীলোকটির দিকে তাকিয়েছিলেন, বলেছিলেন, আমি আর এখন ওপরে যাব না, পুজোর কাপড় তো নিচেই আছে, তুমি আমাকে গা ধোয়ার জল তুলে দাও, আমি ঠাকুর দালানে আহ্নিকটা সেরে নেব। শিবতোষ দেখেছিল দালানের টেবিলের ওপর একটা হ্যারিকেন ঝুলছে। উঠোনের পূবের ঘরেও হ্যারিকেন ঝুলছিল, আর সেদিকেই বাঁধানো তুলসীতলার নিচের কুলুঙ্গিতে প্রদীপ জ্বলছিল। সে ওপরের দিকে তাকিয়েছিল। দুদিকের দালানের গ্রিল ঘেরা বারান্দার তুলসীতলার ডান দিকে আর মাঝখানের ঘরের খোলা জানালার ভেতরে অল্প আলোর আভাস দেখা যাচ্ছিল। শিবু, তুই এবার ওপরে যা। ভবতোষ নিজে ওপরের দিকে তাকিয়েছিলেন। অনেক তো ঘুরেছিস, এবার বিশ্রাম কর, একটা হারিকেন নে, একলা ওপরে যেতে পারবি তো? শিবতোষে তৎক্ষণাৎ মনে হয়েছিল ডান দিকের দালানের ভেতরে ঢুকে বাঁ দিকে দোতলায় ওঠার সিঁড়ি। সে বাঁ দিকের দালানের দিকে তাকিয়ে দেখেছিল, বলেছিল, হ্যাঁ পারবো, বাতি নিয়ে যাবার দরকার নেই, লোটন সিঁড়ি পর্যন্ত আলো দেখালেই হবে। সিঁড়ির কাছে বাতি রাখা আছে, লোটন বলেছিল, ভেতরে সিঁড়ির দিকের দরজা আমি খুলে রেখেছি। বাঁ দিকের দালান দিয়ে ঘরের মাঝখানে। ভবতোষের কাঁপানো স্বর শোনা গিয়েছিল, বসে না বলে নিজে গিয়ে এগিয়ে দিয়ে আসা যায় না? লোটন বিনা বাক্যে উঠে এসেছিল। শিবতোষ লোটনকে একবার দেখে সিঁড়িতে পা বাড়িয়েছিল, বলেছিল, লোটন তুমি এবার যাও, আমি সব দেখতে পাচ্ছি। লোটন ফিরে গিয়েছিল। শিবতোষ সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে আরতির কথা বিশেষ করে ভাবছিল। এ বাড়িতে ঢুকে আরতিকে সে অনেকক্ষণ দেখেনি। আরতিও কি মনে মনে শিবতোষের জন্য ব্যস্ত হয়নি? হয়তো রাগও হয়েছে। বড় তরফের ভেতরে ঢুকে তার মনটা যেন কেমন খারাপ হয়ে গিয়েছিল। নিচের তলাটা অচেনা লেগেছিল, দোতলাটা আরও কত অচেনা লাগবে তখনও সে জানত না। কিন্তু আরতির সঙ্গে দেখা হবে, সেটাই ছিল অশান্তি আর উদ্বেগের অবসান। আরতি ছাড়া সেই মুহূর্তে আর কারোকে তার আপন মনে হচ্ছিল না। নিজের জন্মভিটায় ঢুকেও, জ্যাঠার আশ্রয় পেয়েও মনে হচ্ছিল কোনো এক অচেনা অন্দরে সে ঢুকে পড়েছে। শিবতোষ সিঁড়ি ভেঙে যতই ওপরে উঠছিল, একটা সুগন্ধ তার ঘ্রাণে ভেসে আসছিল। তীব্র নয়, কিন্তু মিষ্টি গন্ধ। প্রাণটা যে কেবল জুড়িয়ে যায় তাও নয়, মদির গন্ধটা যেন সব সময় ঘ্রাণে ধরে রাখতে ইচ্ছে করছিল। কিসের গন্ধ? শিবতোষ দোতলার দালানে উঠে দাঁড়িয়েছিল। উত্তর দক্ষিণের দীর্ঘ দালান অন্ধকার, সব জানলা বন্ধ। সিঁড়ি যেখানে শেষ, তার বাঁ দিক দিয়ে গ্রিল ঘেরা নতুন বারান্দা। সেদিকে পা বাড়ার আগে দক্ষিণের গ্রিল ঘেরা বারান্দায় ঠিন ঠিন শব্দ বেজে উঠেছিল। শিবতোষ মুখ ফিরিয়ে তাকিয়েছিল, কারোকে দেখতে পায়নি। কিন্তু সেই সুন্দর মিষ্টিমদির গন্ধটা ঘরের ভেতর থেকে ভেসে আসছিল। তখন দুপুর বা বিকেলের মতো গাছপালা স্থির ছিল না। একটানা না হলেও দক্ষিণ থেকে মাঝে মাঝে বাতাস ঝাপটা দিয়ে যাচ্ছিল। শিবতোষ থমকে দাঁড়িয়েছিল।
আরতি কোথায়? কোন ঘরে? তমালি বা কোথায়? তমালি সেই যে আরতিকে নিয়ে ভেতরে চলে এসেছিল, তারপর থেকে কাউকেই আর দেখা যাচ্ছে না। দোতলায় তো তমালি আর আরতি ছাড়া কেউ আছে বলে মনে হয় না। সে ঘরের চৌকাঠে পা দিয়ে ভেতরে উঁকি দিয়ে যেদিকে বাতি জ্বলছিল সেদিকে তাকিয়েছিল। তাকিয়ে লজ্জায় ও সংকোচে চমকে উঠে পেছন ফিরে বেরিয়ে আসতে পারেনি। ঘরের দক্ষিণের দেওয়ালের কাছে উজ্জ্বল আলো আড়াল করে দাঁড়িয়েছিল একটি রমণী মূর্তি। সামনের দিকে সেই মূর্তি একেবারে অস্পষ্ট দেখাচ্ছিল না, অথচ শিবতোষ চিনতে পারছিল না। মূর্তির গায়ে ছিল অতি মিহি সাদা জমির শাড়ি, যার গাঢ় নীল বা কালো পাড়ের মাঝখানে সোনালি ডোরা চিকচিক করছিল। তার কোমরের নিচে কোনো অন্তর্বাস ছিল না। উজ্জ্বল আলোয় সেই পাতলা মিহি সাদা জমির ভেতর থেকে রমণী মূর্তির সুগঠিত শরীরের মধ্যস্থল পর্যন্ত যেন দেখা যাচ্ছিল। গায়ে তার জামা ছিল না। সামনের দিকে ছায়া পড়লেও শাড়ির অতি মিহি আঁচলে ঢাকা অনম্র বুকজোড়া প্রায় স্পষ্টই দেখা যাচ্ছিল। তার ডান দিকে সুগঠিত কাঁধ ছিল খোলা। বাঁদিকের কাঁধের ওপরে শাড়ির সেই সোনালি ডোরা গাঢ় নীল বা কালো পাড় আঁচল লুটোচ্ছিল। বাঁ হাতের কিছুটা ঢাকা পড়েছিল শাড়িতে। ডান হাত ছিল অনাবৃত, মাথায় ঘোমটা ছিল না। রাশিকৃত কালো দীর্ঘ কেশ এলো হয়ে ছড়িয়েছিল পিঠের দিকে। মূর্তির প্রতিমার মতো ফর্সা মুখে ও ঠোঁটে ছিল ঈষৎ হাসি। কালো আয়ত চোখ ছিল শিবতোষের দিকে। শিবতোষের ঘ্রাণে সেই মদির গন্ধ বাতাসের ঝাপটায় আরো নিবিড় হয়ে আসছিল। আর নানা সংশয় আর সন্দেহের মধ্যেও তার বারে বারে মনে হচ্ছিল ওই মূর্তি আরতির। তাই সে ফিরতে গিয়েও ফিরতে পারেনি। সে অস্ফুট স্বরে জিজ্ঞেস করেছিল, কে 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 ওখানে? আমি আমি গো। আরতির তরল স্বরে যেন খুশির ঝংকার বেজে উঠেছিল। সে দরজার কাছে কয়েক পা এগিয়ে এসেছিল। বলেছিল, তুমি আমাকে চিনতে পারছো না? একটা অজ্ঞাত ভয়ে শিবতোষের শির দ্বারা কেঁপে উঠেছিল। কি যে সেই অজ্ঞাত ভয় সে কিছু বুঝতে পারেনি। বলেছিল, না ছোট বউ, আমি তোমাকে চিনতে পারিনি। শিবতোষ আরতিকে ছোট বউ বলে ডাকত, কারণ বংশগত দিক থেকে শিবতোষের স্ত্রী হিসেবে আরতি পরিবারের ছোট ছেলের বউ। আরতি অবাক হলেও খিলখিল করে হেসে একেবারে দরজার সামনে শিবতোষের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তার সারা শরীর থেকে সেই মদির গন্ধ শিবতোষের নিঃশ্বাসের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌঁছেছিল। সে তখনও আরতির দিকে অবাক উৎকণ্ঠিত চোখে তাকিয়েছিল। 7 বছর ধরে দেখা, 18 মাসের বিবাহিতা স্ত্রীকে তার অচেনা লাগছিল। তারই নিজের জন্ম ভিটায়, তার বাবা পিতামহর ভিটায়। আরতির বুকের আঁচল অর্ধেক খসে পড়েছিল। তুলে দেবার জন্য সে একটু ব্যস্ত হয়নি। প্রায় শিবতোষের গায়ে ঘেঁষে দাঁড়িয়েছিল। খিলখিল হাসির মধ্যে কৌতুক মেশানো বিস্ময় ছিল। বলেছিল, কেন গো, আমাকে চিনতে পারছো না কেন? শিবতোষ কোনো জবাব দিতে পারছিল না। আরতি শিবতোষের হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। বলেছিল, এই যে দেখছো শাড়িটা, এটা তমালি আমাকে বের করে দিয়েছে। উপরে কি সুন্দর চানের ঘর, ঠান্ডা জলে খুব মিষ্টি গন্ধ সাবান দিয়ে চান করেছি, লেবু শরবত খেয়েছি। আর জানো তো, জ্যাঠামশাই তোমার আর আমার জন্য এই ঘরখানা দিয়েছেন। ওই যে দেখছো বাঁয়ে বন্ধ দরজা, ওটাই জ্যাঠামশাইয়ের ঘর। এই ঘরের খাট বিছানা সব আমাদের। কি ভাগ্যি গো, নিজের ঘরে ফেরার মতলবটা ভাগ্যিস তোমার মাথায় এসেছিল। কিন্তু তোমাকে ওরকম দেখাচ্ছে কেন? যেন ভূত দেখেছ, নাকি তোমাকেই ভূতে পেয়েছে? শিবতোষ তাই বোঝবার চেষ্টা করছিল। ঠাকুর দালান থেকে রাধাকান্তর পুজোর ঘণ্টার শব্দ ভেসে এসেছিল।
শিবতোষ হলুদ কাটিতে নিজের জন্মভিটায় প্রত্যাবর্তনের পর 2 বছর অতিক্রান্ত। শিবতোষের নিজের সম্পর্কে কোনো প্রশ্ন নেই। ভবতোষের আশ্রয়ে আসার 3 মাস পরে সে একদিন গভীর রাত্রে আরতিকে বিছানায় দেখতে পায়নি, অথচ বাইরে যাবার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে জেগে থেকে দেখেছিল আরতি শেষ রাত্রে ভবতোষের ঘরের দরজা খুলে শিবতোষের পাশে এসে শুয়ে পড়েছিল। ঘটনার সেই অশরীরী সত্তা আর অজ্ঞাত ভয়টা তখন আস্তে আস্তে পরিচিত হয়ে উঠেছিল। মনের দোদুল্যমানতা হ্রাস পেয়ে 3 মাস পর থেকে 2 বছরে একটা স্থির জায়গায় এসে পৌঁছেছে। আরতি এখন ভবতোষের অঙ্কশায়িনী। সারা গায়ে তার সোনার অলঙ্কার, তার সাজসজ্জা এখন ভিন্ন, প্রচুর তার বৃত্ত। সে নির্বাক বিস্মিত অপলক চক্ষু শিবতোষের মুখোমুখি দাঁড়িয়ে কোনোদিন কোনো জবাব দেয়নি। ভবতোষ কাজের কথা ছাড়া কিছু বলেননি। শিবতোষ নিজে আরতিকে কোনো দিন কোনো কথা জিজ্ঞেস করেনি। সে দেখেছিল আরতি প্রতিদিন একটু একটু করে ভবতোষের ঘরের দিকে স্থায়ীভাবে পা বাড়িয়েছিল, যেন কোনো এক অলৌকিক শক্তির আকর্ষণে সে সম্মোহিত হয়ে চলে গিয়েছিল। শিবতোষের কোনো অস্তিত্বই যেন তার কাছে আর ছিল না। এরকম ক্ষেত্রে শিবতোষের মতো পুরুষের মনে নিজের পৌরুষের বিষয়ে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কিন্তু নিজের পৌরুষ সম্পর্কে শিবতোষের মনে কোনো দ্বিধা বা সন্দেহ নেই। তার কারণ এই নয় আরতির অবর্তমানে তমালি বা সেই স্ত্রীলোকটি রাত্রে তার অঙ্কশায়িনী হয়েছে, তাদের সুখ ও সোহাগ প্রকাশ করেছে, আর শিবতোষ গভীর অনুতাপে তাদের বিদায় দিয়েছে, তা নয়। বয়সের অনুপাতে তার জীবন্ত শক্তির স্বাভাবিকতা কেনই বা প্রশ্নের সম্মুখীন হবে? প্রভূত জৈব শক্তি আর যাই হোক, পুরুষত্বের বড় প্রমাণ নয়। কিন্তু কোনো পুরুষের মধ্যে যদি জৈব শক্তির প্রাধান্য আর আসক্তি থাকে, মানুষ নিশ্চিত রূপে বলতে পারে না সেই পুরুষ সংসারের ক্ষতি সাধন করেছে। ভবতোষ অমিত শক্তিধর পুরুষ নন, কিন্তু তীব্র আকাঙ্ক্ষা তার শক্তির উৎস। তিনি পরিশ্রমী, মিতাহারী, কোনো রকম নেশা করেন না। বাইরে তিনি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু ঘোর নাস্তিক। বিত্ত সম্পদকেই তিনি প্রয়োজনীয় জ্ঞান করেন। শত্রুকে জয় করার শক্তি ও বুদ্ধি তার অপরিসীম। রমণীর যৌবন ও যৌনতায় তার আকর্ষণ ও আসক্তি অকৃত্রিম। রাত্রি গভীর, বাইরে স্তব্ধতা। শিবতোষ নিচের ঘরে শুয়ে আছে। যখন বুঝতে পারল তমালি আর সেই স্ত্রীলোকটি সব আশা ত্যাগ করে আজ রাত্রের মতো শুতে গিয়েছে, সে উঠে বসল। নিজের জন্মভিটা সে আজ ত্যাগ করবে। একটা কথা তার অনেকবার মনে হয়েছে, সে কি আরতিকে ভালোবাসেনি? পাল্টা প্রশ্ন মনে এসেছে তার, ভালোবাসা তাহলে কি? সে নিশ্চয়ই চিরকাল আরতিকে নিয়ে জীবন কাটাতে চেয়েছিল। সেটা যদি ভালোবাসা হয়, তাহলে আরতিকে সে গভীরভাবে ভালোবাসত। কিন্তু আজ এই ভিটা ছেড়ে যাবার প্রাক্কালে সে নিশ্চিত বুঝতে পারছে তাকে যেতে হবে আর একজন আরতির সন্ধানে। সে কোনো কালেই তমালি বা সেই স্ত্রীলোকটির মতো রমণীদের সঙ্গে যৌবন বা যৌনাকাঙ্ক্ষা ভোগ ও মেটাবার কথা ভাবেনি। একমাত্র এই অনুভূতির মধ্যে দিয়েই সে পাপ ও অনাচার বোধ নিয়ে আজ এই ভিটা ত্যাগ করছে। ভবতোষের জীবনে সব আছে যা মানুষের মধ্যে থাকে, যা নেই তা হল পাপ বোধ। শিবতোষের মনে হয় পৃথিবীর সকল শক্তিমানদের এই বোধহীনতা বড় বৈশিষ্ট্য। কেবল একটা কথাই সে বুঝতে পারেনি, আরতি কেমন করে এই পাপবোধ থেকে মুক্তি পেল। শিবতোষের এবারের গৃহত্যাগে সেটাও সন্ধানের বিষয়।
শুনলেন সমরেশ বসুর গল্প পাপবোধ। গল্পটি আমি 2টি পর্বে পাঠ করলাম। আপনারা পরপর 2টি পর্ব পেয়ে যাবেন। গল্পগুলি ফিরবতে আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।